স্বাগত বিশ্বযোগে, সাথে আছি চৈতি সরওয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্থাপনাগুলোতে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এই তথ্য জানিয়েছে কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিদ্যুৎ গ্রিড, উৎপাদন কেন্দ্র ও বিতরণ সাবস্টেশনগুলোতে শনিবার 400-রও বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের প্রায় 40টি ক্ষেপণাস্ত্র যোগে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়া কূটনীতির বদলে হামলাকে প্রাধান্য দিচ্ছে। রাশিয়া ইউক্রেনীয়দের কাবু করতে ঠান্ডাকে ব্যবহার করছে। রয়টার্স জানিয়েছে, মস্কো তাৎক্ষণিকভাবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস শমিহাল জানান, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনার প্রাণকেন্দ্র, সাবস্টেশন ও প্রধান বিদ্যুৎ বিতরণ লাইনগুলোতে আঘাত হানা হয়েছে। ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার জারি করা এই আদেশে নির্দিষ্ট শুল্ক হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। আদেশ অনুযায়ী যে কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা কেনে, যুক্তরাষ্ট্র সেই দেশের রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হতে পারে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এই আদেশ নিয়ে কোনো মন্তব্য এখনো করেননি, তবে এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা চলবে না। এর আগে ট্রাম্প গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় কয়েক বছর ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে প্রায় $2.5 বিলিয়ন বা $250 কোটি ক্ষতি হয়েছে পরিবহন ব্যবস্থায়। এর পাশাপাশি উপত্যকায় ধ্বংস হয়েছে হাজার হাজার স্থাপনা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। এছাড়াও চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, কর্মের সুযোগ নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাইকেলে করে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। ইসরায়েলের আগ্রাসনের আগে গাজায় অধ্যাপকদের সাইকেল চালানো কোনো সাধারণ দৃশ্য ছিল না। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। যে শহরের রাস্তাগুলো একসময় বাস, ট্যাক্সি আর মানুষের কোলাহলে ভরা ছিল, আজ সেখানে শুধু ধ্বংসস্তূপের নীরবতা। গাজায় এখন চলাচল মানে ঝুঁকি আর যাতায়াত মানে সংগ্রাম। ইসরায়েলি বাহিনী গাজার অবকাঠামো ভেঙে দিয়েছে, বিশেষ করে পরিবহন ব্যবস্থা। আমি আমার 6 ভাইকে দেখতে যাব। অতীতে আমাদের গাড়ি ছিল এবং 5 মিনিটের মধ্যে সেন্ট্রাল গাজার নুসিরাত শরণার্থী শিবিরে পৌঁছাতে পারতাম, যাতে আমার ভাই এবং আত্মীয়দের সাথে দেখা করা সহজ হয়। কিন্তু এখন আর এই সুযোগ নেই। এমন বাস্তবতায় গাজার মানুষ নতুন করে শিখছে কিভাবে চলতে হয়, কিভাবে বাঁচতে হয়। এখন সাইকেল আর বিলাসিতা নয়, এটা চাকরি, শিক্ষা, চিকিৎসা আর বেঁচে থাকার একমাত্র ভরসা। এই গল্প দুচাকার উপর ভর করে চলছে পুরো একটি জনগোষ্ঠীর জীবন। আমি এখান থেকে লোকজনকে দক্ষিণ গাজার আল নুয়াইরিতে পরিবহন করি। ভাঙাচোরা রাস্তা ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে আমি লোকজনকে উত্তর ও দক্ষিণের মধ্যে যাতায়াত করতে সাহায্য করি, কারণ তাদের হাঁটার জন্য দূরত্ব অনেক বেশি। অনেকে আবার সাইকেল দিয়ে যাতায়াত করে। 2023 সালের ডিসেম্বরে সুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় পার্ক করা অবস্থায় অনেক গাড়ি ধ্বংস হয়। জ্বালানি সংকট আর ভাঙা রাস্তায় গাড়ি এখন প্রায় বিলাসিতা। বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় 81% সড়ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। অনেক এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন। এমন প্রেক্ষাপটে সাইকেল হয়ে উঠেছে সবচেয়ে নির্ভরযোগ্য একটি বাহন, অনেকের জন্য একমাত্র যাতায়াতের মাধ্যম। কিন্তু সেটিও এখন দুষ্প্রাপ্য। যুদ্ধের আগে $200 সাইকেল এখন দাম ছাড়িয়েছে $1000। গাজা সিটির জাল্লা স্ট্রিটে সাইকেল মেরামতের দোকানে নতুন সাইকেল নেই। দোকানদাররা বলেন মানুষ আসে, কিন্তু কেনার সামর্থ্য নেই। এদিকে ডেলিভারি সেবাও বদলে গেছে উপত্যকায়, যা এখন পুরোপুরি সাইকেলের উপর নির্ভরশীল। প্লাস্টিকের সবজির ঝুড়ি লাগিয়ে সাইকেলে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, কাপড় আর প্রয়োজনীয় জিনিস। এখন সাইকেল শুধু বাহন নয়, এটি বেঁচে থাকার।
যুদ্ধের কারণে আরোপিত একটি করুণ বাস্তবতার মধ্যে এক কাতারে এসে পড়েছেন গাজার ধনী গরিব, শিক্ষার্থী, শিক্ষক, মালিক, চাকরিজীবী সবাই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং ধ্বংসপ্রাপ্ত গণপরিবহনের কারণে এখন বিকল্প যানবাহনের মধ্যে অন্যতম মাধ্যম সাইকেল। নাহিদা রিন্থি, ৭১। জেফ্রি অ্যাপস্টাইনের সাথে সম্পর্কের বিষয়ে মার্কিন কংগ্রেসে যে সাক্ষ্য দেবেন ক্লিন্টন দম্পতি তা প্রচারের আহ্বান জানিয়েছেন তারা। রিপাবলিকানরা যাতে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেজন্যই তারা এই আহ্বান জানান। অ্যাপস্টাইনের সাথে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ এবং তার অপরাধের তথ্য কিভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল তা নিয়ে তদন্ত করছে কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি। এই কমিটির সামনেই ক্লিন্টন দম্পতিকে রুদ্ধদ্বার সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শুরুতে ক্লিন্টন দম্পতি আপত্তি জানালেও রিপাবলিকানরা কংগ্রেস অবমাননার অভিযোগে ভোট নেওয়ার হুমকি দেওয়ার পর তারা সাক্ষ্য দিতে রাজি হন। তবে বিল ক্লিন্টন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য নিলে তা হবে প্রহসনের বিচারের মতো। তিনি বলেন, খেলা বন্ধ করে সঠিক উপায়ে জনসম্মুখে শুনানির মাধ্যমে এটি শেষ করা উচিত। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, এই লড়াই চাইলে তা জনসম্মুখেই হওয়া ভালো। মার্কিন কংগ্রেসে আরেকবার কেনেডি পরিবারের সদস্যকে সমর্থন দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এবার তার সমর্থন পাচ্ছেন রাজনৈতিক ভাষ্যকার এবং জন এফ কেনেডির নাতি জ্যাক স্লসবার্গ। বিষয়টি সম্পর্কে অবগত ৩ জন ব্যক্তির বরাতে শনিবার এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। জ্যাক স্লসবার্গ এবার নিউ ইয়র্ক সিটির তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসনে মনোনয়নের জন্য লড়ছেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের চাচাতো ভাইও হন স্লসবার্গ। নিউ ইয়র্ক সিটির এই আসনে টাইমস স্কয়ার, সেন্ট্রাল পার্ক, জাতিসংঘ সদর দপ্তর এবং এম্পায়ার স্টেট বিল্ডিং এর মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেখানে স্লসবার্গের পাশাপাশি ডেমোক্র্যাটের অনেক সদস্য মনোনয়ন পাওয়ার জন্য লড়ছেন। আগামী জানুয়ারিতে কংগ্রেস থেকে অবসরে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট রাজনীতিক পেলোসি। সেখানে এখনো পর্যন্ত কোনো প্রার্থী পেলোসির মতো এত প্রভাবশালী রাজনীতিকের সমর্থন পাননি। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট অপরাধীদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত 89 জনের নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ চালু করা এই ডাটাবেজে প্রায় 25,000 অবৈধ অভিবাসী অপরাধীর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের হাতে গ্রেপ্তার ও পরে দণ্ডিত হওয়া খুনি, যৌন অপরাধী ও মাদক পাচারকারীদের সে তালিকায় রাখা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এই ডাটাবেজে দণ্ডিত ব্যক্তিদের নাম, ছবি, অপরাধের বিবরণ এবং জাতীয়তা প্রকাশ করা হয়েছে। ভারতের মেঘালয়ের ইস্ট জৈন্তা হিলস জেলার একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। গত বৃহস্পতিবার থাংসকো এলাকায় উমসকাটে কয়লা খনির ভেতরে বিস্ফোরণটি ঘটে। এ সময় ওই কয়লা খনিতে অনেক শ্রমিক কাজ করছিলেন। মৃতদের বেশিরভাগই আসামের শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে একাধিক সংস্থার যৌথ তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। জাপানে আগাম সাধারণ নির্বাচন হচ্ছে আজ। 2 বছরের মধ্যে এটি দেশটির দ্বিতীয় জাতীয় নির্বাচন। দীর্ঘদিন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জন্য জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি, এমন বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। তবে ভোটারদের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায় তাকাইচি দায়িত্ব নেওয়ার 4 মাস পূর্ণ হওয়ার আগেই এই আগাম নির্বাচনের ঘোষণা দেন। পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। একই সাথে হচ্ছে সংবিধান নিয়ে গণভোটও। স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। থাইল্যান্ডে মূলত নির্ধারিত সময়ের চেয়ে আগেই ভোট হচ্ছে। এবারে নির্বাচনে রক্ষণশীল, প্রগতিশীল ও জনতাবাদী শিবিরের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনায় বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটিতে সর্বশেষ নির্বাচন হয় 2023 সালে। সুদানের উত্তর কোরদোফান রাজ্যে মানবিক সহায়তা বহনকারী ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কনভয় ও জ্বালানি বহনকারী ট্রাক লক্ষ্য করে একাধিক স্থানে ড্রোন হামলা চালিয়েছে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এই হামলায় অন্তত 24 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে সরকারি কর্মকর্তা ও চিকিৎসা সংস্থাগুলো। হামলাগুলো ঘটে এল ওবেইদ এবং হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরকে সংযোগকারী গুরুত্বপূর্ণ শহরকে। এসব হামলায় জাতিসংঘের ত্রাণ বহনকারী 3টি ট্রাক এবং 4টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানায়, জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চলে এক নারী এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতেও 2 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে সতর্কতা ও স্ক্রিনিং জোরদার করা হয়েছে। তবে তদন্তে জানা গেছে, ওই নারীর কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল না। তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন। ইতালিতে তুষারধসে 3 জন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার বিকেলে উত্তরাঞ্চলে আল্পস পর্বতমালায় তুষারধসের ঘটনা ঘটে। এর মধ্যে লোমবার্ডি অঞ্চলের আল বোসাগাইয়ের কাছে তুষারধসে 2 জনের মৃত্যু হয়। এছাড়া আল মোরাডো মাসাইফে বিকেলে আরও একটি তুষারধসে আরও একজনের প্রাণ যায়। তবে ওই অঞ্চলগুলোতে এখনও পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। 2025 সালের জানুয়ারি মাসে নতুন রেকর্ড করেছে বৈশ্বিক তাপমাত্রা। লা নিনাও শীতল করতে পারেনি পৃথিবীকে। এখনও থামেনি সেই ধারা। গত 19 মাসের মধ্যে 18 মাসেরই গড় তাপমাত্রা ছিল শিল্প বিপ্লবের যুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির এই ধারাটি তখনও থামেনি। 2024 সালে এল নিনো খানিকটা ধীরে ধীরে প্রভাব হারাচ্ছে, আবার লা নিনাও তখনও পুরোপুরি শক্তিশালী হয়নি। ফলে বাড়তেই থাকে বিশ্বের তাপমাত্রা। বিস্তারিত নাহিদা রিন্থির আরও একটি রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা জানিয়েছেন, 2025 সালের জানুয়ারি মাস ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম সময়। শীতল আবহাওয়ার জন্য পরিচিত লা নিনার দিকে বিশ্ব এগোলেও বৈশ্বিক তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হয়েই চলেছে। এল নিনো এবং লা নিনা একই মুদ্রার দুটি দিক। এল নিনো দক্ষিণের অংশ, যা এই বিশাল মহাসাগরীয় বায়ুমণ্ডলীয় সঞ্চালন যা প্রশান্ত মহাসাগর জুড়ে প্রায় 2 থেকে 7 বছর ঘটতে পারে। এল নিনো বোঝায় যখন মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের জলরাশি উষ্ণ হয়। ইউর কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, গত 19 মাসের মধ্যে 18 মাসই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। তবে 2024 সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর বানাতে সহায়তা করা এল নিনো থেকে বিশ্ব এখন ধীরে ধীরে সরে আসছে। এর পরিবর্তে শুরু হচ্ছে তুলনামূলক শীতল লা নিনা পরিস্থিতি। সাধারণত প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের পানিকে ঠান্ডা করে বৈশ্বিক তাপমাত্রা কিছুটা কমায় লা নিনা। এটি এমন নয় যে এল নিনো বা লা নিনা একটি ঝড়ের মতো। এল নিনো এবং লা নিনা ল্যান্ডফল করতে যাচ্ছে না। তারা যা করে তা হলো নির্দিষ্ট ধরনের প্রাকৃতিক দুর্যোগ বারবার ঘটাতে থাকে। উদাহরণস্বরূপ, এটি উত্তর গোলার্ধে গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়, অথবা সাধারণভাবে গড়ের চেয়ে কম বৃষ্টিপাত ঘটতে দেয়। তবুও 2025 সালের জানুয়ারিতে বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্প বিপ্লবের যুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। কপারনিকাস জানিয়েছে, এল নিনো ও লা নিনার মধ্যবর্তী এক নিরপেক্ষ অবস্থায় ছিল বিশ্ব। তবে যুক্তরাষ্ট্রের কিছু বিজ্ঞানী দাবি করেছেন, লা নিনা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল আগেই। এদিকে বার্কলি আর্থ এবং যুক্তরাজ্যের মেট অফিসের বিজ্ঞানীদের ধারণা, 2025 সাল ছিল ইতিহাসের তৃতীয় উষ্ণতম বছর। এছাড়া 2023 ও 2024 সালের তুলনায় কিছুটা ঠান্ডা ছিল 2025। তবে জানুয়ারি মাসে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, যা শুধু 2024 সালের জানুয়ারির চেয়ে খানিকটা কম। নাহিদা রিন্থি, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।